1971 সালের মুক্তিযুদ্ধের কথা উঠলে আমাদের চোখের সামনে ভেসে উঠে ঢাকা মুক্তিবাহিনী কিংবা 16 ডিসেম্বরের আত্মসমর্পণের দৃশ্য। কিন্তু একটা প্রশ্ন খুব কমই করা হয়, যদি ত্রিপুরা না থাকতো তাহলে কি মুক্তিযুদ্ধ এত দ্রুত সফল হতো? মাত্র 10,492 বর্গ কিলোমিটারের একটি ছোট্ট রাজ্য, সেই রাজ্যই আশ্রয় দিয়েছিল লক্ষ লক্ষ শরণার্থীকে, গড়ে তুলেছিল শত শত শরণার্থী শিবির, মুক্তিযোদ্ধাদের প্রশিক্ষণ দিয়েছিল, ভারতীয় সেনাবাহিনীর অন্যতম প্রধান যুদ্ধঘাঁটি পরিণত হয়েছিল এবং শেষ পর্যন্ত বাংলাদেশের স্বাধীনতার অন্যতম ভিত্তি হয়ে উঠেছিল এই পার্বত্য ত্রিপুরা। সবাইকে নমস্কার, ওয়েলকাম টু মাই চ্যানেল হিস্ট্রি আইকিউ। আজকের ভিডিওতে আমরা জানব কেন ইতিহাসবিদরা ত্রিপুরাকে 1971 সালের মুক্তিযুদ্ধের সাইলেন্ট ফ্রন্টলাইন বা নীরব যুদ্ধক্ষেত্র হিসাবে অভিহিত করেছেন। তাহলে দেরি না করে শুরু করা যাক। যুদ্ধ শুরুর আগেই কেন ত্রিপুরা গুরুত্বপূর্ণ ছিল? ত্রিপুরা এবং পূর্ববঙ্গের সম্পর্ক কয়েক শতাব্দী পুরাতন। দেশভাগের আগে আগরতলা, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, নোয়াখালী, চট্টগ্রাম অঞ্চলের মানুষের মধ্যে নিয়মিত বাণিজ্য, শিক্ষা, আত্মীয়তার সম্পর্ক এবং সাংস্কৃতিক যোগাযোগ ছিল এবং একটা সময় রাজ আমলে মধ্যযুগে এই অঞ্চলগুলি ত্রিপুরার অন্তর্ভুক্ত ছিল। 1947 সালের দেশভাগ এই সম্পর্ককে রাজনৈতিকভাবে বিভক্ত করলেও সামাজিক যোগাযোগ পুরোপুরি বিচ্ছিন্ন হয়নি। 1971 সালের যখন পূর্ব পাকিস্তানের দমন পীড়ন শুরু হয়, তখন স্বাভাবিকভাবেই বহু মানুষ সবচেয়ে কাছের নিরাপদ আশ্রয় হিসাবে ত্রিপুরার দিকেই ছুটে আসে। এবার আলোচনা করব অপারেশন সার্চলাইটের পর শরণার্থীর ঢল। 25শে মার্চ 1971 কয়েকদিনের মধ্যেই সীমান্ত দিয়ে হাজার হাজার মানুষ ত্রিপুরায় প্রবেশ করতে শুরু করেন। এপ্রিলের শেষে এই সংখ্যা প্রায় কয়েক লক্ষে পৌঁছায়। বছরের শেষ হওয়ার সঙ্গে সঙ্গে বিভিন্ন সরকারি নথি অনুযায়ী প্রায় 10 থেকে 15 লক্ষ শরণার্থী ত্রিপুরায় আশ্রয় নিয়েছিলেন। তখন রাজ্যের জনসংখ্যা ছিল 15 থেকে 16 লক্ষ, অর্থাৎ পৃথিবীর ইতিহাসে খুব কম অঞ্চলই এত অল্প সময়ের মধ্যে নিজের জনসংখ্যার সমান মানুষের দায়িত্ব বহন করেছে। কিভাবে এত মানুষকে আশ্রয় দেওয়া হয়েছিল? ত্রিপুরার বিভিন্ন প্রান্তে শত শত শরণার্থীর শিবির গড়ে ওঠে। আগরতলা, সোনামুড়া, বিলুনিয়া, উদয়পুর, ধর্মনগর, কৈলাসহর, কমলপুর, সাবরুম সহ সীমান্তবর্তী প্রায় প্রতিটি এলাকায় অস্থায়ী ক্যাম্প তৈরি করা হয়। স্কুল বন্ধ করে সেখানে শরণার্থীদের রাখা হয়। সরকারি অফিসের ভবন ব্যবহার করা হয়। অনেক গ্রামে সাধারণ মানুষ নিজের বাড়িকেও আশ্রয়স্থল হিসাবে ব্যবহার করেন। রাজ্যের হাসপাতালগুলিতে দিনরাত কাজ চলছিল। চিকিৎসক, নার্স, সরকারি কর্মচারী, ছাত্র এবং অসংখ্য স্বেচ্ছাসেবক এই মানবিক কাজে নিযুক্ত হন। মুক্তিবাহিনীর অন্যতম প্রধান প্রশিক্ষণ কেন্দ্র ছিল এই ত্রিপুরায়। ত্রিপুরার সবচেয়ে গুরুত্বপূর্ণ অবদান ছিল মুক্তিযোদ্ধাদের প্রশিক্ষণ। ভারতীয় সেনাবাহিনী এবং সীমান্ত নিরাপত্তা বাহিনীর তত্ত্বাবধানে সীমান্তের বিভিন্ন এলাকায় প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন করা হয়। এখানে হাজার হাজার তরুণকে অস্ত্র চালনা, গেরিলা যুদ্ধ, বিস্ফোরক ব্যবহার, যোগাযোগ ব্যবস্থা ধ্বংস করা এবং সামরিক কৌশলের প্রশিক্ষণ দেওয়া হতো। প্রশিক্ষণ শেষ করে তারা ছোট ছোট দলে ভাগ হয়ে পূর্ব পাকিস্তানের বিভিন্ন এলাকায় প্রবেশ করত। বিশেষ করে কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, নোয়াখালী, ফেনী এবং চট্টগ্রাম অঞ্চলে পরিচালিত বহু অভিযানের পেছনে ত্রিপুরার প্রশিক্ষণ শিবিরগুলির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। মুজিবনগর সরকারের সঙ্গে ত্রিপুরার যোগাযোগ। বাংলাদেশের অস্থায়ী সরকার পশ্চিমবঙ্গের শপথ নিলেও তাদের প্রশাসনিক ও সামরিক কার্যক্রম পরিচালনায় ত্রিপুরা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল।
মুক্তিযোদ্ধাদের যাতায়াত, চিকিৎসা, যোগাযোগ, রসদ সরবরাহ এবং বিভিন্ন সমন্বয় কার্যক্রমে আগরতলা অন্যতম প্রধান কেন্দ্র হয়ে ওঠে। অনেক বিদেশি সাংবাদিক ত্রিপুরার হয়ে সীমান্তে পৌঁছে মুক্তিযুদ্ধের খবর সংগ্রহ করেছিলেন। এর ফলে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে পাকিস্তানি বাহিনীর দমনপীড়নের খবর দ্রুত ছড়িয়ে পড়ে। ভারতীয় সেনাবাহিনীর যুদ্ধ পরিকল্পনায় ত্রিপুরার গুরুত্ব। ডিসেম্বর মাসে ভারত আনুষ্ঠানিকভাবে যুদ্ধে অংশ নেওয়ার পর ত্রিপুরা পূর্ব রণাঙ্গনের অন্যতম প্রধান সামরিক ঘাঁটিতে পরিণত হয়। ভারতীয় সেনাবাহিনীর 4 কোর এখান থেকে পূর্ব পাকিস্তানের ভেতর দ্রুত অগ্রসর হয়। আখাউড়া, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, ময়নামতি, চাঁদপুর এবং শেষ পর্যন্ত ঢাকা অভিমুখে পরিচালিত অভিযানে ত্রিপুরা ছিল প্রধান লজিস্টিক ঘাঁটি। সেনাদের রসদ, গোলাবারুদ, চিকিৎসা, যানবাহন এবং যোগাযোগ ব্যবস্থার বড় অংশ পরিচালিত হতো এই ত্রিপুরা থেকেই। এই কারণেই পাকিস্তানি বাহিনীর কাছে ত্রিপুরা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ লক্ষ্য। এবার আলোচনা করব আখাউড়ার যুদ্ধ। ত্রিপুরার সীমান্তের সবচেয়ে গুরুত্বপূর্ণ যুদ্ধগুলির একটি যুদ্ধ ছিল আখাউড়ার যুদ্ধ। এই যুদ্ধের মাধ্যমে ভারতীয় সেনাবাহিনী দ্রুত ব্রাহ্মণবাড়িয়ার দিকে অগ্রসর হওয়ার সুযোগ পায়। পাকিস্তানি বাহিনী শক্ত প্রতিরোধ গড়ে তুললেও ভারতীয় সেনাবাহিনীর মুক্তি বাহিনীর যৌথ আক্রমণে তারা পিছু হটতে বাধ্য হয়। এই বিজয় ঢাকা অভিমুখে অগ্রযাত্রাকে অনেক দ্রুত করে দেয়। সাধারণ মানুষের অজানা অবদান যদি আলোচনা করি, তাহলে ত্রিপুরার সাধারণ মানুষ শুধু দর্শক ছিলেন না, অনেকে মুক্তিযোদ্ধাদের খাবার দিয়েছেন, অনেকে নিজেদের বাড়িতে আশ্রয় দিয়েছেন, অনেকে রক্তদান করেছেন। গ্রামের মানুষ সীমান্তের গোপন রাস্তা দেখিয়ে দিয়েছেন, অনেকে ভারতীয় সেনাবাহিনীর জন্য মালপত্র বহন করেছেন। অসংখ্য নারী শরণার্থী শিবিরে রান্না, চিকিৎসা ও শিশুদের দেখাশোনার দায়িত্ব পালন করেছেন। তাদের এই অবদান খুব কমই ইতিহাসের বইয়ে লেখা হয়েছে। যুদ্ধের পর ত্রিপুরার সামনে নতুন চ্যালেঞ্জ। 16 ডিসেম্বর যুদ্ধ যখন শেষ হয়, ত্রিপুরার কাজ তখনও শেষ হয়নি। লক্ষ লক্ষ শরণার্থী নিরাপদে বাংলাদেশে ফিরিয়ে দেওয়া ছিল একটা বিশাল প্রশাসনিক চ্যালেঞ্জ। একই সঙ্গে যুদ্ধের কারণে ক্ষতিগ্রস্ত অবকাঠামো পুনর্গঠন করতে হয়। রাজ্যের অর্থনীতিও দীর্ঘদিন এই সংকটের প্রভাব বহন করে। তবুও ত্রিপুরার ইতিহাসের অন্যতম বড় মানবিক দায়িত্ব সফলভাবে পালন করা হয়েছিল। আজও কেন ত্রিপুরার ভূমিকা স্মরণীয়? আজও বাংলাদেশ এবং ভারতের সম্পর্কের ইতিহাস আলোচনা করলে ত্রিপুরার নাম বিশেষ করে সম্মানের সঙ্গে উচ্চারিত হয়। বাংলাদেশের নতুন প্রজন্মদের ত্রিপুরার এই অবদানের কথা অবশ্যই জানা উচিত। বাংলাদেশের বহু মুক্তিযোদ্ধা আজও স্মরণ করেন কিভাবে ত্রিপুরার মানুষ তাদের নিজেদের পরিবার সদস্যদের মতো গ্রহণ করেছিল। এটি শুধু দুই দেশের বন্ধুত্বের ইতিহাস নয়, এটি মানবতার ইতিহাস। তাই সবশেষে বলা যায়, 1971 সালের মুক্তিযুদ্ধে ত্রিপুরা শুধু একটি সীমান্ত রাজ্য ছিল না, এটি ছিল শরণার্থীদের নিরাপদ আশ্রয়, এটি ছিল মুক্তিযোদ্ধাদের প্রশিক্ষণ ভূমি, এটি ছিল ভারতীয় সেনাবাহিনীর কৌশলগত ঘাঁটি, এটি ছিল মানবিক সহমর্মিতার এক অনন্য উদাহরণ। বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস লিখতে গেলে ত্রিপুরার অবদানকে কখনোই পৃথক করা যায় না। পরবর্তী ভিডিওতে আমরা জানার চেষ্টা করব মুক্তিযুদ্ধের সবচেয়ে সাহসী সামরিক অভিযানগুলির একটি মেঘনা হেলি ব্রিজ, টাঙ্গাইল প্যারাড্রপ এবং কিভাবে মাত্র 13 দিনের মধ্যে ভারত ও মুক্তিবাহিনী ঢাকার দরজায় পৌঁছে গিয়েছিল। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর কমেন্টে জানান 1971 সালের কোন অজানা অধ্যায় নিয়ে আপনি পরের ভিডিও দেখতে চান। দেখতে থাকুন হিস্ট্রি আইকিউ। সবাই ভালো থাকবেন। নমস্কার।